I, Donald John Trump, do solemnly swear. I, Donald John Trump, do solemnly swear. ক্যাপিটাল হিলে লাখো মানুষের উপস্থিতিতে শপথের মধ্য দিয়ে যুক্তরাষ্ট্রে শুরু হলো ট্রাম্প যুগের ইসলামী মৌলবাদ ও সন্ত্রাসের বিরুদ্ধে লড়াইয়ের ঘোষণা। We will reinforce old alliances and form new ones and unite the civilized world against radical Islamic terrorism. দেশের 94টি উপজেলায় শুরু হলো মুক্তিযোদ্ধা যাচাই বাছাই। ভুয়া মুক্তিযোদ্ধা শনাক্ত সম্ভব হবে বলে প্রত্যাশা মন্ত্রণালয়ের। বিশ্ব ইজতেমায় আমবয়ান শেষে এখন খিত্তায় খিত্তায় চলছে জিকির আজকার ও দ্বীনি আলোচনা। দেশি বিদেশি লাখো মুসল্লির জমায়েত, কাল আখেরি মোনাজাত। রাজধানীতে যানজটের অন্যতম কারণ নিবন্ধিত ও অবৈধ মিলিয়ে লাখ লাখ রিকশা। নিয়ন্ত্রণে আপাতত কোনো পরিকল্পনা নেই জানালো সিটি কর্পোরেশন। এবং ক্রাইস্টচার্চ টেস্টের দ্বিতীয় দিনের শেষ সেশনে বোলারদের নৈপুণ্যে ম্যাচে ফিরল টাইগাররা। দিন শেষে নিউজিল্যান্ডের সংগ্রহ 7 উইকেটে 260 রান, বাংলাদেশ এগিয়ে 29 রানে। সময় সংবাদের সঙ্গে আছি আমি মিজানুর রহমান কবির। শুরুতেই মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের অভিষেক অনুষ্ঠানের খবর। শপথ নিলেন 45তম মার্কিন প্রেসিডেন্ট হিসেবে ডোনাল্ড জন ট্রাম্প। ওয়াশিংটন ডিসির ক্যাপিটল হিলে তাকে শপথ বাক্য পাঠ করান প্রধান বিচারপতি জন রবার্টস। দায়িত্ব গ্রহণের পর দেয়া ভাষণে যুক্তরাষ্ট্রের উন্নয়নে জাতীয় ঐক্যের ডাক দেন ট্রাম্প। জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সব আমেরিকানকে ঐক্যবদ্ধ করে দেশকে এগিয়ে নেয়ার প্রত্যয় ব্যক্ত করেন তিনি। একই সঙ্গে আন্তর্জাতিক বাণিজ্য সম্পর্কের ক্ষেত্রে যুক্তরাষ্ট্রের স্বার্থকে সবার আগে প্রাধান্য দেওয়ার কথাও জানান ট্রাম্প। নতুন প্রেসিডেন্টকে বরণ করে নিতে কয়েক ঘন্টা আগে থেকেই ওয়াশিংটনের ক্যাপিটল হিলের সামনে জড়ো হন কয়েক লাখ মার্কিনী। হোয়াইট হাউস থেকে ক্যাপিটল হিলে পৌঁছানোর কিছুক্ষণ পর স্থানীয় সময় শুক্রবার ঠিক 12টায় মার্কিন প্রেসিডেন্ট হিসেবে শপথ নেন ডোনাল্ড জন ট্রাম্প। I, Donald John Trump, do solemnly swear. এরপর প্রায় 18 মিনিটের উদ্বোধনী ভাষণের শুরুতেই গণতন্ত্রের ধারাবাহিকতা ও মর্যাদা অক্ষুণ্ণ রেখে শান্তিপূর্ণভাবে ক্ষমতা হস্তান্তরের জন্য প্রেসিডেন্ট ওবামাকে ধন্যবাদ জানান তিনি। President Obama. দেশকে এগিয়ে নিতে জাতীয় ঐক্যের গুরুত্বের কথা তুলে ধরে প্রেসিডেন্ট ট্রাম্প বলেন, মার্কিনীদের প্রতিটি শ্বাস নিঃশ্বাস অনুভব করেন তিনি। দেশের স্বার্থকে সবার ঊর্ধ্বে তুলে ধরা হবে উল্লেখ করে দেশকে কখনো খাটো হতে দেবেন না বলে অঙ্গীকার করেন নতুন মার্কিন প্রেসিডেন্ট। We share one heart. এদেশের প্রতিটি মানুষের অধিকার নিশ্চিত করতে চাই আমি। বাইবেলেও বলা আছে, ঐক্যের মাধ্যমে সমৃদ্ধি অর্জন সম্ভব। ঈশ্বর মানুষের মাঝে ঐক্য ও সম্প্রীতি ভালোবাসেন। দেশ ও মানুষের স্বার্থ রক্ষায় কখনো আপোস করব না আমি। And I will never ever let you down. যে দলই ক্ষমতায় থাকুক না কেন মার্কিন জনগণই দেশ ও সরকারের নিয়ন্ত্রক বলে উল্লেখ করেন ট্রাম্প। January 20th. 2017 সালের 20 জানুয়ারিকে কখনো মানুষ ভুলবে না, কেননা এদিন থেকে আবারও দেশের শাসনভার সব মার্কিনীর হাতে ফিরল। এদেশের প্রতিটি শিশুর জন্য শিক্ষা, অভিভাবকদের জন্য কর্মসংস্থান ও যথাযথ মজুরি নিশ্চিত করতে চাই আমি। The rulers of this nation again. উদ্বোধনী ভাষণেও নির্বাচনী প্রচারণার সময় দেয়া বিভিন্ন প্রতিশ্রুতির কথা পুনর্ব্যক্ত করেন ট্রাম্প। দেশের নিরাপত্তার জন্য সীমান্তে কঠোরতা আরোপের কথা জানিয়ে ট্রাম্প বলেন, মার্কিন সেনাবাহিনীকে বিশ্বের বিভিন্ন দেশের নিরাপত্তা রক্ষার বদলে নিজ দেশের নিরাপত্তা ও কল্যাণে কাজে লাগানো হবে। একই সঙ্গে বাণিজ্য ও আন্তর্জাতিক সম্পর্কের ক্ষেত্রে দেশের স্বার্থকে সমুন্নত রাখতে চান তিনি। Subsidize the armies of other countries. সামরিক খাতে বছরের পর বছর ভর্তুকি দিয়ে অন্য দেশের সন্ত্রাস দমন ও নিরাপত্তার জন্য মার্কিন সেনাদের নিয়োজিত করা হয়েছে। এ থেকে বেরিয়ে আসবো আমরা। আমাদের দেশের অবকাঠামো ব্যবহার করে অন্য দেশ বাণিজ্য করে যাবে, এটা হতে দেয়া যায় না। আমরা নিজেদের সম্পদ কাজে লাগিয়ে দেশের মানুষের জন্য পর্যাপ্ত কর্মসংস্থান নিশ্চিত করতে চাই। যুক্তরাষ্ট্রের অভ্যন্তরীণ নিরাপত্তায় উগ্রবাদকে কখনোই মাথাচাড়া দিয়ে উঠতে দেবেন না বলে জানান ট্রাম্প। আগামী 4 বছরে দেশের যে কোনো সমস্যায় মার্কিনীদের সঙ্গে চান বলেও জানালেন তিনি। যুক্তরাষ্ট্রকে শীর্ষে নেয়ার স্লোগান দিয়ে গত 8 নভেম্বরের নির্বাচনে জয়ের পর চূড়ান্ত আনুষ্ঠানিকতা হিসেবে শুক্রবার শপথের মাধ্যমে প্রেসিডেন্টের দায়িত্ব গ্রহণ করলেন ডোনাল্ড ট্রাম্প। এর মাধ্যমে আগামী 4 বছরের জন্য যুক্তরাষ্ট্রের সর্বোচ্চ এই পদটির পাশাপাশি সামরিক বাহিনীর প্রধান বা কমান্ডার ইন চিফের দায়িত্ব পালন করবেন তিনি। এদিকে দায়িত্ব গ্রহণের পরপরই নতুন মার্কিন প্রেসিডেন্টকে অভিনন্দন জানিয়েছেন ইউরোপ এশিয়ার বিভিন্ন দেশের নেতারা। দেলোয়ার হোসেন, সময় সংবাদ। এদিকে ট্রাম্পের অভিষেক অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সাবেক কয়েকজন মার্কিন প্রেসিডেন্ট, সুপ্রিম কোর্টের বিচারপতি, কূটনীতিবিদ ও নির্বাচনে পরাজিত প্রার্থী হিলারি ক্লিন্টন। ওয়াশিংটন ডিসি থেকে আরো জানাচ্ছেন আমাদের প্রতিনিধি শিহাবুদ্দিন কিসলু।
কয়েকদিন আগ থেকে প্রস্তুতি চললেও শুক্রবার ভোরের আলো ফোটার কিছুক্ষণ পরই শুরু হয় নতুন প্রেসিডেন্টের দায়িত্ব গ্রহণের চূড়ান্ত আনুষ্ঠানিকতা। যুক্তরাষ্ট্রের প্রথা অনুযায়ী আনুষঙ্গিক বিভিন্ন কাজের অংশ হিসেবে এদিন সকালে প্রেসিডেন্টের অতিথি ভবন ব্লেয়ার হাউস থেকে হোয়াইট হাউসের উল্টো দিকে অবস্থিত সেন্ট জন চার্চে যান ডোনাল্ড ট্রাম্প। প্রার্থনা শেষে সস্ত্রীক হোয়াইট হাউসের চা চক্রে যোগ দেন তিনি। সেখানে ট্রাম্প ও মিলেনিয়াকে স্বাগত জানান ওবামা মিশেল দম্পতি। এ সময় ট্রাম্পের পরিবারের অন্য সদস্যরাও উপস্থিত ছিলেন। নির্বাচিত ভাইস প্রেসিডেন্ট মাইক পেন্স, সাবেক কয়েকজন প্রেসিডেন্ট সহ আমন্ত্রিত অতিথিরা হোয়াইট হাউসের আতিথেয়তা গ্রহণ করেন। এরপরই ওবামা মিশেল দম্পতিকে সঙ্গে নিয়ে মোটর শোভাযাত্রা করে ক্যাপিটল হিলের উদ্দেশ্যে রওনা দেন ট্রাম্প। এই গাড়িবহর সেখানে পৌঁছানোর কয়েক ঘন্টা আগে থেকেই স্থানীয় সময় সকাল 9:30টায় সঙ্গীতায়োজনের মাধ্যমে উন্মুক্ত মঞ্চে শুরু হয় ট্রাম্পের শপথ গ্রহণের অনুষ্ঠান। I will well and faithfully discharge. প্রথা অনুযায়ী প্রেসিডেন্টের শপথের আগে ভাইস প্রেসিডেন্ট মাইক পেন্সকে শপথ বাক্য পাঠ করান বিচারপতি ক্যারেন্স থমাস। প্রেসিডেন্টের এই অভিষেক অনুষ্ঠানে যোগ দেন সাবেক কয়েকজন মার্কিন প্রেসিডেন্ট, সুপ্রিম কোর্টের বিচারপতি, কূটনীতিক ও দেশের বিশিষ্টজনেরা। উপস্থিত ছিলেন পরাজিত প্রার্থী হিলারি ক্লিন্টন, মনোনয়ন প্রার্থী বার্নি স্যান্ডার্স সহ ডেমোক্র্যাট দলের বেশ কিছু শীর্ষ নেতা। ডোনাল্ড ট্রাম্প তার বক্তব্যে অত্যন্ত সুস্পষ্টভাবে বলেছেন যে ইমিগ্রেশন, কর, এই ধরনের সিদ্ধান্তের ক্ষেত্রে তিনি অবশ্যই যুক্তরাষ্ট্রের স্বার্থকে অগ্রাধিকার দিবেন এবং তিনি এও বলেছেন যে এই বিশ্ব থেকে ইসলামী সন্ত্রাসবাদকে উৎখাতে তিনি দৃঢ় প্রতিজ্ঞ। প্রেসিডেন্ট হিসাবে ট্রাম্পের শপথ ও উদ্বোধনী ভাষণ সম্পন্ন হওয়ার পর দুপুর 12:30টায় সদ্য সাবেক হওয়া প্রেসিডেন্ট ওবামাকে আনুষ্ঠানিকভাবে বিদায় জানানো হয়। এর পরের আনুষ্ঠানিকতা ছিল ক্যাপিটল হিলে নতুন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের আতিথেয়তায় আমন্ত্রিতদের জন্য মধ্যাহ্নভোজ। সবশেষ ক্যাপিটল হিল থেকে হোয়াইট হাউসের পথে প্রায় 2.5 কিলোমিটার উদ্বোধনী শোভাযাত্রায় অংশ নেন প্রেসিডেন্ট ট্রাম্প ও ফার্স্ট লেডি মেলানিয়া। এ সময় রাস্তার দুপাশে দাঁড়িয়ে থাকা লাখো মার্কিনই তাদের শুভেচ্ছা জানান। যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন ডিসির ক্যাপিটল হিল থেকে শিহাবুদ্দিন কিসলু, সময় সংবাদ। এদিকে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের অভিষেক উপলক্ষে ওয়াশিংটন ডিসির ওয়াল্টার ওয়াশিংটন কনভেনশন সেন্টারে জমকালো আয়োজন করা হয়। সেখানে ফার্স্ট লেডি মেলানিয়া ট্রাম্পের সঙ্গে বল ড্যান্স করেন নবনির্বাচিত প্রেসিডেন্ট ট্রাম্প। পরে এই দম্পতির সঙ্গে যোগ দেন রানিং মেট মাইক পেন্স, তার স্ত্রী ক্যারেন পেন্স। জাজের মোহনীয় সুর ও মঞ্চের নিয়ন আলো পুরো সম্মেলন কিন্তু এক অন্যরকম আবহের সৃষ্টি করে। Say it clear, I'll state my case, for which I'm certain. I am red and white and blue. These are colors that ring true to all I am. দেখছেন সময় সংবাদ। যখন কোন স্ট্রং টিমের সঙ্গে খেলবি তখন তোরা রূপপুর জুনিয়র ক্রিকেট ক্লাব না, তোরাই বাংলাদেশ। তুই রাফিনা আমাদের সাকিব, তুই মুশফিক, তুই তামিম, আর তুই ক্যাপ্টেন মাশরাফি, দ্য ফাইটার। জীবনে হার জিত ভুলে শেষ পর্যন্ত লড়ে যাও, বিজয় আসবেই। রবি। সুইজারল্যান্ডের দাভোসে বিশ্ব অর্থনৈতিক ফোরাম WEF এর 47তম বার্ষিক সভায় যোগদান শেষে ঢাকা পৌঁছেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সকাল 11টায় তিনি এমিরেটস এয়ারলাইন্সের একটি ফ্লাইটে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এসে পৌঁছান। এ সময় সেখানে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে শুভেচ্ছা জানান মন্ত্রিসভার সদস্যরা সহ 3 বাহিনীর প্রধান। এর আগে বাংলাদেশ সময় গতকাল রাত 8টায় দেশের উদ্দেশ্যে সুইজারল্যান্ডের জুরিখ আন্তর্জাতিক বিমানবন্দর ছাড়েন প্রধানমন্ত্রী। যাত্রাপথে দুবাই আন্তর্জাতিক বিমানবন্দরে 4 ঘণ্টার যাত্রা বিরতি করেন তিনি। বিশ্ব অর্থনৈতিক ফোরামের সভায় যোগ দিতে 16 জানুয়ারি 5 দিনের সফরে সুইজারল্যান্ডের উদ্দেশ্যে ঢাকা ছাড়েন প্রধানমন্ত্রী। সফরকালে তিনি বিশ্ব অর্থনৈতিক ফোরামের উদ্বোধনী, প্ল্যানারি সহ বিভিন্ন অধিবেশনে অংশ নেন।
সময় সংবাদে আরো থাকছে, অপ্রত্যাশিত কল ও এসএমএস এর মাধ্যমে বিজ্ঞাপন প্রচারে মোবাইল ফোন পরিণত হয়েছে উটকো ঝামেলায়। অভিযোগ, গ্রাহকদের আইন থাকা উচিত, মত বিশেষজ্ঞদের। এবং বাংলাদেশ নাগরিকত্ব আইন সংসদে পাশ হলে অধিকার ও স্বার্থ মারাত্মকভাবে ক্ষুণ্ণ হবে, আশঙ্কা প্রবাসীদের, মতামত নেয়ার দাবি। দেশের 94টি উপজেলায় মুক্তিযোদ্ধা যাচাই বাছাই কার্যক্রম শুরু হলো আজ। এর মাধ্যমে ভুয়া মুক্তিযোদ্ধা শনাক্ত সম্ভব হবে বলে মনে করছে মন্ত্রণালয়। সকাল 9টায় উপজেলা কমপ্লেক্সে যাচাই বাছাই কার্যক্রম শুরু হয়, একটানা চলবে বিকেল পর্যন্ত। আর এই যাচাই বাছাইকালে কোনো মুক্তিযোদ্ধা ভুয়া মুক্তিযোদ্ধার পক্ষে সাক্ষ্য দিলে সর্বোচ্চ 2 বছরের জন্য তার সম্মানী ভাতা স্থগিত করা হবে বলে সতর্ক করে দেওয়া হয়েছে। এই কার্যক্রম পরিচালনা করতে প্রত্যেক জেলার একজন মুক্তিযোদ্ধা সংসদ সদস্যকে প্রধান করে 7 সদস্যের কমিটি গঠন করা হয়েছে। পর্যায়ক্রমে সারা দেশেই এই কার্যক্রম পরিচালিত হবে। মূলত যারা 2014 সালে অনলাইনে ও সরাসরি মুক্তিযোদ্ধা হিসেবে আবেদন করেছেন তারা সহ অন্যান্য সব মুক্তিযোদ্ধাকে যাচাই বাছাই করতেই এই সিদ্ধান্ত নেয় সরকার। এদিকে সকালে রাজধানীর কেরানীগঞ্জ উপজেলায় কার্যক্রমের উদ্বোধন করেন খাদ্যমন্ত্রী অ্যাডভোকেট কামরুল ইসলাম। এ সময় তিনি জানান, দল মত নির্বিশেষে প্রকৃত মুক্তিযোদ্ধাকে অবশ্যই তালিকাভুক্ত করতে হবে। একটু আগে যেমনটি জানাচ্ছিলাম যে দেশের 94টি উপজেলায় মুক্তিযোদ্ধা যাচাই বাছাই শুরু হয়েছে। এর মাধ্যমে ভুয়া মুক্তিযোদ্ধা শনাক্ত সম্ভব হবে বলে মনে করছে মন্ত্রণালয়। এই মুহূর্তে ঢাকার কেরানীগঞ্জে আছেন রিপোর্টার আজহার লিমন এবং বরিশালের উজিরপুরে আছেন ফিরদাউস সোহাগ, সিলেটের গোলাপগঞ্জে আছেন ইকরামুল কবির। সরাসরি চলে যাব তাদের কাছে। প্রথমে আমরা যাব কেরানীগঞ্জে লিমনের কাছে। লিমন, কবির, আপনি যেটি বলছিলেন যে মুক্তিযোদ্ধাদের একটি তালিকা হালনাগাদ করার জন্য সরকার যে 2014 সাল থেকে মুক্তিযোদ্ধাদের কাছ থেকে অনলাইনে আবেদন গ্রহণ করেছিলেন এবং তারই কিন্তু একটি চূড়ান্ত পদক্ষেপ হিসেবে আজকে দেশের 94টি উপজেলায় এই মুক্তিযোদ্ধা মন্ত্রণালয়ের প্রতিনিধি, স্থানীয় সংসদ সদস্য এবং স্থানীয় যে প্রশাসন আছে তাদের সমন্বয় যে কমিটি, সে কমিটি কিন্তু সারা দেশের 94টি উপজেলায় এই মুক্তিযোদ্ধাদের যারা আবেদন করেছেন তাদের কিন্তু যাচাই বাছাই করছেন। আমি এই মুহূর্তে অবস্থান করছি কেরানীগঞ্জে। আপনি জানেন যে 26 মার্চ যখন কালো রাত্রে যখন ক্র্যাকডাউন হয়েছিল ঢাকায়, তখন কিন্তু এই কেরানীগঞ্জের মানুষ কিন্তু মুক্তিযোদ্ধাদেরকে অনেক সহযোগিতা করেছেন, তারা প্রাথমিক প্রতিরোধ গড়েছেন এবং যেই কারণে এই কেরানীগঞ্জে কিন্তু এখন পর্যন্ত প্রায় 600-এর মতো মুক্তিযোদ্ধা নিবন্ধিত আছে, যাদের নাম লাল বই এবং মুক্তিবার্তার এবং ভারতীয় তালিকা এবং বিভিন্ন গেজেটে রয়েছে। কিন্তু নতুন করে এই উপজেলায় আরো প্রায় 800-এর মতো আবেদন জমা পড়েছে। সেই আবেদনগুলো যাচাই বাছাই করার জন্যই এখানকার যে উপজেলা নির্বাহী অফিসারের যে কার্যালয় সেখানে কাজ চলছে। আপনাকে একটু জানিয়ে রাখতে চাই যে কিছুক্ষণ আগে সরকারের খাদ্যমন্ত্রী, যিনি এই স্থানীয় আসনের সংসদ সদস্য, তিনি কিন্তু এই কার্যক্রমের উদ্বোধন করেছেন এবং এই যাচাই বাছাই কার্যক্রম কিন্তু চলছে। আপনি দেখতে পাচ্ছেন যে আমার পেছনে যারা এই মুক্তিযুদ্ধে যারা অবদান রেখেছেন, যেসব মুক্তিযুদ্ধ অন্তর্ভুক্ত হয়নি, সেই সমস্ত আবেদনকারীরা কিন্তু আমার পেছনে অবস্থান করছেন এবং তারা পর্যায়ক্রমে একে একে কিন্তু এই যে নির্বাহী কর্মকর্তার রুমে গিয়ে তারা কিন্তু তাদের সাক্ষাৎকার দিচ্ছেন। খবর একটু জানিয়ে রাখতে চাই যে এই কার্যক্রম চলবে এবং সরকার কিন্তু বলছে যে আগামী 26 মার্চের আগেই যাতে একটি নির্ভেজাল এবং একটি প্রকৃত মুক্তিযোদ্ধাদের তালিকা সরকার প্রণয়ন করবে বলে তারা সরকার জানিয়েছে। খবির, আমি এখন আছি কেরানীগঞ্জে। এখন সারা দেশের প্রায় 94টি উপজেলায় এই কার্যক্রম চলছে। বরিশালের উজিরপুরে রয়েছেন সহকর্মী ফিরদৌস সোহাগ, চলে যাচ্ছে তার কাছে। লিমন, আপনাকে ধন্যবাদ। সারা দেশের মতো বরিশালেও চলছে এই প্রকৃত মুক্তিযোদ্ধা যাচাই বাছাই কার্যক্রম। এরই অংশ হিসেবে বরিশালের 3টি উপজেলায় আজকে প্রথম দিনের মতো এই কার্যক্রম শুরু হয়েছে। উপজেলা 3টির মধ্যে আমি একটি উপজেলায় অবস্থান করছি। এই উপজেলাটি হচ্ছে উজিরপুর উপজেলা। তো এই উজিরপুর উপজেলার যে উপজেলা পরিষদ কার্যালয় চত্বর রয়েছে, এই কার্যালয়ের মধ্যে কিন্তু এই কার্যক্রমটি চলছে। সকাল 10:30টার দিকে এই কার্যক্রমটি শুরু হয়েছে এবং এখনো চলছে। আমরা যেটা
এখানে কথা বলে যেটা জানতে পেরেছি যে বরিশালের এই উজিরপুর উপজেলায় মোট ভাতাভোগীর সংখ্যা হচ্ছে কিন্তু 792 জন। আর এই পর্যন্ত এখন যারা আবেদন করেছেন এই কার্যক্রমটির জন্য, যাচাই বাছাই কার্যক্রমের জন্য, তাদের মধ্যে রয়েছে 431 জন। এই 431 জন যারা রয়েছেন তারা কিন্তু সবাই এখানে উপস্থিত হয়েছেন বলে আমরা জানতে পেরেছি। আমরা দেখতে পাচ্ছি যাচাই বাছাই কার্যক্রমের অংশ হিসাবে এখানে উপস্থিত রয়েছেন এই কার্যক্রমের সভাপতি হিসাবে এই এলাকার এমপি তালুকদার মোহাম্মদ ইউনুস এমপি, সাথে আছেন ইউএনও ঝুমুর বালা। আমরা বিভিন্ন স্থানে খবর নিয়ে যেটা জানতে পেরেছি যে আগুলঝাড়াও একই কার্যক্রম চলছে, সেখানে ভাতা পাচ্ছে 507 জন এবং নতুন আবেদন করেছেন 217 জন। সেখানে এই কার্যক্রমের সাথে যিনি এই কার্যক্রমটি চালাচ্ছেন তিনি হচ্ছেন ওই এলাকার সংসদ সদস্য আবুল হাসানাত আবদুল্লাহ এমপি। এছাড়া আছেন ইউনো হিজলা উপজেলায় একইভাবে কাজ চলছে এই জাতীয় মুক্তিযোদ্ধাদের যাচাই বাছাই। সেখানে ভাতা পাচ্ছেন 123 জন আর আবেদন করেছেন, নতুন আবেদন করেছেন 94 জন। আর সেখানে এই কার্যক্রমের সাথে রয়েছেন বরিশাল জেলা মুক্তিযোদ্ধা কমান্ডার শেখ কুতুবুদ্দিন। এই একইভাবে আমরা যেটা খোঁজখবর নিয়ে জানতে পেরেছি যে পর্যায়ক্রমে বরিশালের সারা দেশের মতো বরিশালের সবগুলো উপজেলায় এই কার্যক্রম চলবে। বরিশাল জেলায় মোট মুক্তিযোদ্ধার সংখ্যা রয়েছেন 8500 জন আর ভাতা পাচ্ছেন 7456 জন। এই কার্যক্রমের অংশ হিসাবে কিন্তু বরিশালে যে আজকে কার্যক্রমটি চলছে এরকমেরই বরিশাল সদর উপজেলা কার্যক্রম চালানো হবে, মুক্তিযোদ্ধা যাচাই বাছাই এই কার্যক্রম। তো এর লক্ষ্যে কিন্তু আমরা যেটা এই কথা বলেছিলাম মুক্তিযোদ্ধাদের সাথে, তারা আমাদেরকে একটা তথ্য জানিয়েছেন যে অনেকেই আতঙ্ক অনুভব করছেন এই কারণে যে যারা ভাতা পাচ্ছেন তারা বাদ পড়েন কিনা। অনেকে বলেছেন যে তাদের কিছু কিছু কাগজপত্র রয়েছে যেটা হারিয়ে গেছে, তো সেক্ষেত্রে তাদের কি হবে এরকম প্রশ্নটি আমাদের করেছেন। তো এই ছিল আমার কাছে মোটামুটি বরিশালের এই মুক্তিযোদ্ধা যাচাই বাছাই কার্যক্রমের সর্বশেষ। আমরা এখন যাচ্ছি সিলেটে, সেখানে সিলেটের গোলাপগঞ্জে আছেন আমাদের সহকর্মী ইকরামুল কবির। ইকরাম। ধন্যবাদ সোহাগ। সিলেটে সারা দেশের মতন এই যে মুক্তিযোদ্ধাদের প্রকৃত মুক্তিযোদ্ধাদের যাচাই বাছাই সেটা শুরু হয়েছে। গোলাপগঞ্জ এবং জকিগঞ্জ এই দুটি উপজেলায় এই যাচাই বাছাই কার্যক্রম শুরু হয়েছে। এই যে একটি বই দেখতে পাচ্ছেন, এই বইয়ের মাধ্যমে পুরা প্রকৃত মুক্তিযোদ্ধাদের বাছাই যাচাই করার একটি গাইডলাইন দিয়ে দেওয়া হয়েছে এবং 7 সদস্য বিশিষ্ট একটি কমিটি আপনি দেখতে পাচ্ছেন। আমার পিছনে একটি কমিটি আছেন এবং ডানে বায়ে যারা মুক্তিযোদ্ধা আছেন, প্রকৃত মুক্তিযোদ্ধা যারা ভাতা পাচ্ছেন, এরকম 336 জন মুক্তিযোদ্ধা এই গোলাপগঞ্জ উপজেলার, ওনাদেরকে ওইখানে রাখা হয়েছে। তারা শনাক্ত করছেন যেই 40 জন মুক্তিযোদ্ধা দাবিদার নতুন করে আবেদন করেছেন, তারা মুক্তিযোদ্ধা কিন্তু তারা ভাতা পাচ্ছেন না। এই ধরনের 40টি আবেদন পড়েছেন। এই আবেদনগুলো যাচাই বাছাই করার জন্য এই কমিটি কিছু সময় আগে থেকেই তাদের কার্যক্রম শুরু করেছেন। আপনারা দেখতে পাচ্ছেন এখানে 7 সদস্য বিশিষ্ট কমিটির প্রধান রয়েছেন মুক্তিযোদ্ধা রফিকুল হক এবং সদস্য সচিব হিসেবে রয়েছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা গোলাপগঞ্জ মোহাম্মদ আলতাফ হোসেন। এবং আমরা যেটা দেখেছি যে মুক্তিযোদ্ধাদের মধ্যে বেশ উৎসাহ উদ্দীপনা আজকের এই যাচাই বাছাই কার্যক্রমকে ঘিরে। ওনারা বলছেন যে 30 লক্ষ মুক্তিযোদ্ধার পরপরই জেনারেল আতাউল গনি উসমানীর অ্যাম্বুশ করা স্বাক্ষর নিয়ে সারা দেশে ছড়িয়ে ছিটিয়ে আছে। এর মধ্যে অনেকেই ভুয়া মুক্তিযোদ্ধা রয়েছে। এই ভুয়া মুক্তিযোদ্ধাদের বাদ দিয়ে যাতে দেশে এই দেশ স্বাধীনের 45 বছর পর দেশের সূর্য সৈনিক, প্রকৃত সূর্য সৈনিক কারা তাদেরকে চিহ্নিত করা যায়, তাদেরকে তাদের স্বীকৃতি দেওয়া যায় এবং তাদের নিয়ে যেন আর কোনো বিতর্ক না হয় তাই চিহ্নিত করার জন্য, তাই তালিকা করার জন্য এই মুক্তিযোদ্ধা যাচাই বাছাই করা হচ্ছে। এবং জাতীয় মুক্তিযোদ্ধা কাউন্সিল ঢাকা থেকে একটি গাইডলাইন দেওয়া হয়েছে এবং গাইডলাইনের আলোকেই ওনারা এই যে যাচাই বাছাই করছেন। আমরা দেখেছি বেশ কয়েকজন মুক্তিযোদ্ধা ইতিমধ্যে এসেছেন, তারা কোন ক্যাম্পে যুদ্ধ করেছেন, কোন সীমান্তে যুদ্ধ করেছেন, তাদের সহযোগী কারা ছিলেন এবং তারা কি ধরনের অস্ত্র ব্যবহার করেছেন, সবকিছু প্রমাণ তারা এখানে হাজির করতে হচ্ছে এবং তাদের সাপোর্টিং যে প্রমাণ, তাদের সহযোগীকে যে মুক্তিযোদ্ধা তাদের সাথে যুদ্ধ করেছেন এরকম মুক্তিযোদ্ধা তারা সাথে করে নিয়ে এসেছেন। এই যাচাই বাছাইটি
একটি সুন্দর একটি প্রক্রিয়া মনে করছেন যে যারা প্রকৃত মুক্তিযোদ্ধা আছেন তারা একটি সুন্দর প্রকৃত একটি মুক্তিযোদ্ধার তালিকা বের হয়ে আসবে এবং এই যাচাই বাছাই কার্যক্রমকে যারা প্রকৃত মুক্তিযোদ্ধা, যারা তালিকাভুক্ত মুক্তিযোদ্ধা, যারা ভাতা পাচ্ছেন সেই ধরনের মুক্তিযোদ্ধারা সাধুবাদ জানিয়েছেন, তারা সরকারকে সাধুবাদ জানিয়েছেন এবং এই কার্যক্রম অব্যাহত থাকবে এইটাই তারা চাচ্ছেন। খবির, এই ছিল সিলেটের গোলাপগঞ্জ উপজেলার প্রকৃত মুক্তিযোদ্ধা যাচাই বাছাই কার্যক্রমের সর্বশেষ খবর। আজহার লিমন, ফিরদাউস সোহাগ এবং ইকরামুল কবির জানাচ্ছিলেন দেশের 94টি উপজেলায় আজ শুরু হয়েছে মুক্তিযোদ্ধা যাচাই বাছাই কার্যক্রম, সে সম্পর্কে তারা জানাচ্ছিলেন আমাদের। 52তম বিশ্ব ইজতেমার দ্বিতীয় পর্বের দ্বিতীয় দিন আজ ফজরের নামাজের পর আমবয়ান শেষে এখন খিত্তায় খিত্তায় চলছে জিকির আজকার ও দিনী আলোচনা। এটি চলবে জোহরের নামাজের আগ পর্যন্ত। এরপর একসঙ্গে জোহরের নামাজ আদায় করবেন ইজতেমায় আসা মুসল্লিরা। এর আগে ফজরের নামাজের পর আমবয়ান শুরু হয়ে একটানা চলে সকাল 9টা পর্যন্ত। এদিকে শীত উপেক্ষা করে ইজতেমার দ্বিতীয় দিনেও বিভিন্ন এলাকা থেকে দলে দলে ইজতেমা ময়দানে আসছেন মুসল্লিরা। ইতোমধ্যে দেশ বিদেশের লাখো মুসল্লি জড়ো হয়েছেন এই ময়দানে। দেশের নির্দিষ্ট জেলাগুলোর পাশাপাশি ইজতেমায় অংশ নিচ্ছেন প্রায় 50টি দেশ থেকে আসা ধর্মপ্রাণ মুসল্লিরা। আগতদের জন্য প্রায় 160 একর জমির উপর প্যান্ডেল করা হয়েছে আর ইজতেমা ময়দানে প্রবেশের জন্য খোলা হয়েছে 18টি অস্থায়ী প্রবেশ পথ। এছাড়া মুসল্লিদের নিরাপত্তা নিশ্চিতে মাঠ পর্যবেক্ষণে থাকছে 14টি ওয়াচ টাওয়ার। মোড়ে মোড়ে বসানো হয়েছে সিসি ক্যামেরা। আগামীকাল আখিরি মোনাজাতের মধ্য দিয়ে শেষ হবে ইজতেমার এই দ্বিতীয় পর্ব। এই মুহূর্তে ইজতেমা ময়দানে আছেন রিপোর্টার তাফসির বাবু। আমরা সরাসরি চলে যাচ্ছি তার কাছে। তাফসির, ইজতেমায় আমরা যেটা দেখেছি যে আজকে সকাল থেকেই আসলে ফজরের নামাজের পরে আমবয়ান হয়েছে এবং এখানে তাবলিগের যারা মুরব্বী রয়েছেন এবং কর্মকর্তারা রয়েছেন তাদের সাথে আমরা আলোচনা করে যে ধারণাটি পেয়েছি যে সারা দিনে এখানে 3টি আমবয়ান হয়, অর্থাৎ সকল মুসল্লিদেরকে একসাথে নিয়ে যে বয়ানটি হয় সেটিকে বলা হয় আমবয়ান। এরকম 3টি আমবয়ান হয়, তার মধ্যে প্রথমটি তো ফজরের নামাজের পরেই হয়েছে, মাওলানা জামশেদ সেটি করেছেন এবং এরপরে নাস্তার বিরতি ছিল, নাস্তার বিরতির পরে আরেকটি আমবয়ান হয়েছে এবং তারপরে মূলত গ্রুপে এখানে 16টি জামাত এসেছে 16টি জেলা থেকে। সেই জামাতগুলো আলাদা আলাদা ভাগ করে গ্রুপ ভিত্তিক কিছু আলোচনা হয়েছে, যেটিকে তারা বলছেন যে তালিম। এই তালিমগুলোতে মূলত কোরআন শিক্ষা এবং এরপরে নামাজের যে শিক্ষাগুলো রয়েছে, কিভাবে নামাজ পড়তে হবে এবং নামাজের যে সূরাগুলো রয়েছে সেগুলোর একটা তালিম এখানে দেয়া হয়। এবং এখন যেটি হচ্ছে যে এখন আসলে বিরতি চলছে। জানেন যে জোহরের নামাজ তো আসলে 1টার দিকেই হবে, তো সেই জোহরের নামাজের আগে প্রায় 1 ঘন্টার মতো বিরতি দেওয়া হয়েছে। এই সময়ের মধ্যে উজু এবং গোসল সহ আনুষঙ্গিক যেসব কাজকর্ম রয়েছে সেগুলো সেরে নিচ্ছেন মুসল্লিরা এবং রান্নাবান্নাও আসলে পুরো দমে চলছে ভাগে ভাগে, যেহেতু লাখো মুসল্লি, কেউ হয়তো রান্নাবান্না করছেন, কেউ গোসল করছেন, কেউ হয়তো ইজতেমার অন্যান্য কাজগুলো করে দিচ্ছেন। তো এইভাবে আসলে কাজকর্মগুলো এগিয়ে চলছে। তো আমরা যেটা ধারণা পাচ্ছি যে জোহরের নামাজের আগেই মূলত তাদের খাওয়া দাওয়ার আয়োজনটি এটি সেরে ফেলা হয় এবং এরপরে জোহরের নামাজের পরে আবারও এখানে তালিমের পর্বটি শুরু হয়। ফাজায়েলে আমল বা এই ধরনের যে কিতাবগুলো রয়েছে সেগুলো থেকে হাদিস পড়ে মুসল্লিদেরকে শোনানো হয় এবং সেই অনুযায়ী আমল করতে বলা হয়। তো তারা আমাদেরকে জানিয়েছেন যে এখানে দিল্লি থেকে এবং মাওলানা সাদ রয়েছেন, তিনি হয়তো মাগরিবের পরে সর্বশেষ যে বয়ানটি হবে সেই বয়ানে থাকবেন। এবং এখানে আমরা দেখেছি যে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা চতুর্দিকে অবস্থান নিয়ে রয়েছে নিরাপত্তার জন্য এবং সুষ্ঠুভাবেই তাবলিগের কার্যক্রম এখনো পর্যন্ত চলছে। তো এই ছিল আসলে ইজতেমা থেকে সর্বশেষ খবর। তাফসির বাবু জানাচ্ছিলেন টঙ্গীর বিশ্ব ইজতেমা ময়দান থেকে 52তম বিশ্ব ইজতেমার আজকের দ্বিতীয় দিনের এই মুহূর্তের খবর। সময় সংবাদে আরো থাকছে। কুয়াকাটা, লালদিয়া ও সোনাকাটা পর্যটন কেন্দ্রে প্রতিদিন ছুটছেন শত শত মানুষ। কেন্দ্রগুলোকে জোনে রূপান্তরের তাগিদ ভ্রমণ পিপাসুদের। রাজধানীতে প্রতি বছর বাড়ছে নিবন্ধিত রিকশার সংখ্যা, একই সঙ্গে যোগ হচ্ছে আরো দ্বিগুণ সংখ্যক অবৈধ রিকশা। বেসরকারি হিসেবে ঢাকায় চলাচলকারী রিকশার সংখ্যা 5 লাখের উপরে। বলা হয়ে থাকে অলিগলি ছেড়ে প্রধান সড়কে রিকশা চলাচলের কারণেই সৃষ্টি হচ্ছে দীর্ঘ যানজট। এরপরও যেন নির্বিকার রয়েছে প্রশাসন। সিটি কর্পোরেশন বলছে আপাতত রিকশা নিয়ন্ত্রণ নিয়ে কোনো পরিকল্পনা তাদের নেই। বিস্তারিত সাতিলা শারমিনের রিপোর্টে, আর ক্যামেরায় ছিলেন খলিলুর রহমান। চোখ বন্ধ করে ঢাকা নগরীর রাস্তার কথা চিন্তা করলে শহরটি দেখা মানুষের মানসপটে যে দৃশ্যটি ভেসে উঠবে তাতে রিকশা থাকবে না এমনটি হবার কথা নয়।
রাজধানীর ইতিহাস আর সংস্কৃতির সাথে ওতপ্রোতভাবে জড়িত এই বাহনটি 90-এর দশকেই ছাড়িয়েছে নির্ধারিত সংখ্যা। প্রথম জীবন ছিল হলে 70-80 হাজার, বললেন, এখন বর্তমান আছে 5 থেকে 6 লাখ রিক্সা। বিআরপি রোডে যদি নাজার দেয় তাহলে ভাড়া বড় কম হয়। সরকারের কাছে পরিসংখ্যান না থাকলেও আনুমানিক নিবন্ধনের চেয়ে নগরে চলা 6 গুণের বেশি রিক্সা যানজট তৈরির একটি বড় কারণ। রাস্তা থাকলে ওরা তেরা করে বসে থাকে, সাইড দেয় না, ওকে পিছিয়ে পিছিয়ে চালাইতে হয় গাড়ি। তবে বাস রুটের বাইরে সংকীর্ণ সড়ক এবং গলিতে চলাচলের জন্য এ বাহনই একমাত্র উপায় বলে জানালেন যাত্রীরা। বাস, টেম্পু এগুলোতে আপু অনেক যানজট, গরম, রিক্সা থাকবেই, রিক্সা না থাকলে চলা যাবে না, এটা অসম্ভব ব্যাপার। জ্যাম হয়ে যায় ঠিক আছে, কিন্তু তারপর আমাদের মানে যানবাহন কিন্তু অতটা এখনো উন্নত হয় না যে হ্যাঁ রিক্সা ছাড়া আমাদের চলেই না। যানজট নিরসনে সরকারের পরিবহন পরিকল্পনা কৌশল 2020-এ নগরের ব্যস্ত কিছু সড়ক থেকে রিক্সা তুলে দেবার পরিকল্পনা ছিল। এর আলোকে কিছু ভিআইপি রোডে রিক্সা চলাচল নিয়ন্ত্রণও করা হয়। কিন্তু পরবর্তী 2015 থেকে 35 সালের সংশোধিত পরিবহন পরিকল্পনা কৌশলে রিক্সা নিয়ন্ত্রণ সম্পর্কে আর কোনো সুনির্দিষ্ট পরিকল্পনার উল্লেখ নেই। এদিকে রিক্সা নিয়ন্ত্রণ নিয়ে আপাতত কোনো পরিকল্পনা নেই বলে জানালেন দক্ষিণ ঢাকা সিটি কর্পোরেশন মেয়র। এটা দিনের পর দিন যেভাবে বেড়েই চলছে অবৈধ রিক্সা, বিশেষ করে সেই জায়গাটাতে হয়তো বা নিয়ন্ত্রণ আরোপ করতে হবে, কিন্তু সেটা এই মুহূর্তে আমরা ভাবছি না এই ব্যাপারটা নিয়ে। এই রিক্সাগুলোকে নিয়ন্ত্রণের মাধ্যমে একটি যোগাযোগ কাঠামো তৈরি করতে হলে সবার আগে প্রয়োজন যন্ত্রচালিত এবং যন্ত্রহীন যে যানবাহন রয়েছে তাদের জন্য পৃথক লেন তৈরি করা। যোগাযোগ বিশেষজ্ঞরা বলছেন অবকাঠামো উন্নয়নই শুধু নয়, এই প্রক্রিয়াকে ঢেলে সাজাতে হলে সবার আগে প্রয়োজন সুনির্দিষ্ট এবং পরিকল্পিত পরিকল্পনা। যত্রতত্র চলতে না দিয়ে তাকে একটা ডেডিকেটেড সেপারেট সার্ভিস লেন যদি করে দেওয়া যায় তাহলে, এবং তার সাথে যদি সাইড রাস্তা এবং বাস স্টেশনগুলির সাথে সমন্বয় করা যায় তাহলে রিকশার যে রোলটা প্লে করার কথা সেও ডিউলি প্লে করতে পারবে। শাতিলা শারমিন, সময় সংবাদ, ঢাকা। কি বলবো, গাইবান্ধার সাদুল্লাপুর থেকে নিখোঁজ হওয়া আওয়ামী লীগ নেতা মাইদুল ইসলাম প্রিন্স ও যুবদল নেতা শফিউল ইসলাম শাপলার সন্ধান মিলেছে। গতরাতে 11 দিন পর তাদের দুজনকে দিনাজপুরের পার্বতীপুর উপজেলার খোলাহাটি এলাকায় চোখ বাঁধা অবস্থায় ছেড়ে দেওয়া হয়। খবর পেয়ে স্বজনরা সেখান থেকে তাদের উদ্ধার করেন, তবে কারা তাদের অপহরণ করেছিল তা জানা যায়নি। গত 10 জানুয়ারি সাদুল্লাপুর উপজেলার নলডাঙ্গা এলাকা থেকে ইউনিয়ন আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক এবং একই ইউনিয়নের যুবদলের সহ সম্পাদক শফিউল ইসলাম শাপলাকে তুলে নিয়ে যাওয়া হয়। এ ঘটনায় সাদুল্লাপুর থানায় একটি অভিযোগ করা হয়। কুমিল্লার লাকসামে ভয়াবহ আগুনে দৌলতগঞ্জ বাজারের শতাধিক দোকানের মালামাল পুড়ে যাওয়ায় অসহায় হয়ে পড়েছেন দোকান মালিকরা। সকালে আগুনের হাত থেকে বেঁচে যাওয়া মালামাল সরানোর কাজ শুরু করেন ব্যবসায়ীরা। ফায়ার সার্ভিসের প্রত্যক্ষদর্শীরা জানায় রাত 11:30টার দিকে বাজারে আগুনের সূত্রপাত হয়, মুহূর্তে এটা চারদিকে ছড়িয়ে পড়ে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের 8টি ইউনিট এসে প্রায় 3 ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। তবে এরই মধ্যে স্বর্ণপট্টি, কাপড়িয়াপট্টি, বিছানাপট্টি সহ বাজারের শতাধিক দোকানের মালামাল আগুনে পুড়ে যায়। এদিকে অগ্নিকাণ্ডের কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ সম্পর্কে এখনো কিছু জানা যায়নি। আবারও ট্রাম্প প্রসঙ্গ। যুক্তরাষ্ট্রের নতুন প্রেসিডেন্টের শপথের আগে ও পরে ওয়াশিংটন ডিসিতে ট্রাম্প বিরোধী বিক্ষোভ করেছেন শত শত মানুষ। পুলিশের সঙ্গে বিক্ষোভকারীদের সংঘর্ষ, ভাঙচুরের ঘটনাও ঘটেছে। এ ঘটনায় গ্রেফতার করা হয়েছে অন্তত 217 জনকে। প্রেসিডেন্ট হিসেবে ট্রাম্প ক্ষমতা গ্রহণ করলেও তার বিরুদ্ধে বিক্ষোভ অব্যাহত রাখার ঘোষণা দিয়েছেন বিরোধীরা। শুক্রবার কঠোর নিরাপত্তার চাদর ভেদ করে ওয়াশিংটন ডিসির প্রধান সড়কে বিক্ষোভ র্যালি বের করে কয়েকশো মানুষ। মুখোশ পরা এসব বিক্ষোভকারীদের কালো ব্যানারে বর্ণবাদ বিরোধী স্লোগান দিতেও দেখা যায়। ট্রাম্পের শপথ অনুষ্ঠানের মধ্যেই এই বিক্ষোভ বের করায় পুলিশ তাদের বাধা দেয়। এক পর্যায়ে বিক্ষোভকারীরা নিরাপত্তা বাহিনীকে লক্ষ্য করে ইটপাটকেল ছোড়ার পাশাপাশি রাস্তার পাশের দোকানপাটে ভাঙচুর চালায়। এ অবস্থায় পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ পেপার স্প্রে ও স্টান গ্রেনেড ব্যবহার করে। এ সময় দুপক্ষের মধ্যে ধাওয়া, পাল্টা ধাওয়ার এবং সংঘর্ষের ঘটনাও ঘটে। বাংলাদেশ নিউজিল্যান্ড টেস্ট সিরিজ প্রসঙ্গ। শেষ সেশনে সাকিবের বোলিং নৈপুণ্যে ক্রাইস্টচার্চ টেস্টের দ্বিতীয় দিন শেষে ভালো অবস্থানে আছে বাংলাদেশ। বৃষ্টিবিঘ্নিত দিন শেষে স্বাগতিকদের সংগ্রহ 7 উইকেটে 260 রান। টাইগাররা এখনও 29 রানে এগিয়ে আছে। বাংলাদেশের হয়ে সাকিব 3টি এবং রাব্বি নিয়েছেন 2টি উইকেট। এর আগে নিজেদের প্রথম ইনিংসে 289 রানে অল আউট হয় বাংলাদেশ।
সকালের শুরুতে এমন সহজ দুটি ক্যাচ মিসের আক্ষেপের জ্বালা বাড়িয়ে দেয় আরো দ্বিগুণ, যখন বাকি দিনে আরো 3টি অর্থাৎ মোট 5টি ক্যাচ মিস করে বাংলাদেশের ফিল্ডাররা। ক্যাচগুলো উইকেটে পরিণত হলে হয়তো দ্বিতীয় দিন শেষে আরো শক্ত অবস্থানে থাকতো বাংলাদেশ ক্রিকেট দল। এর আগে ব্যাটিংয়ে নেমে খুব একটা সুবিধা করতে পারেনি স্বাগতিকরা। দলীয় 45 রানে নিজের প্রথম ওভারে রাব্বি ঝড়ে লন্ডভন্ড স্বাগতিক নিউজিল্যান্ড। 3 বলের ব্যবধানে ওপেনার জিত রাভালকে 16 আর অধিনায়ক কেন উইলিয়ামসনকে ফেরান ব্যক্তিগত 2 রানে। এরপর প্রতিপক্ষকে চেপে ধরার প্রাণপণ চেষ্টা রাব্বি, রুবেল, তাসকিনদের, কিন্তু উইকেট টম লাথাম আর রস টেইলর গড়েন 106 রানের জুটি। তাসকিনের বলে বিভ্রান্ত হয়ে ফর্মে থাকা লাথাম 68 রান করে ফেরেন প্যাভিলিয়নে। তারপরই গলার কাটা হয়ে থাকা 77 রান করা রস টেইলরকে ফেরান মেহেদি মিরাজ। এরপর আবারও নিকোলস ও স্ন্যাটনারের 77 রানের জুটি চোখ রাঙায়। এবার জেগে উঠলেন বাংলার জান সাকিব আল হাসান। তার স্পিনের নীলবিশে শেষ বিকেলে আরো 3 উইকেট শিকার বাংলাদেশের। ওয়াটলিং, গ্র্যান্ডহোম, স্ন্যাটনারদের ফেরান ড্রেসিং রুমে, আর তাতেই দারুণভাবে ম্যাচে ফেরে বাংলাদেশ। এরপর কিউইদের উইকেট হারানোর কষ্টে যেন কেঁদে দেয় ক্রাইস্টচার্চের আকাশ। খেলার তখনও বাকি থাকে 19 ওভার। কথায় আছে না, ক্যাচ মিস তো ম্যাচ মিস। আজকের দিনে অন্তত 5টি ক্যাচ ফেলেছে বাংলাদেশের ফিল্ডাররা। তবে শেষ বিকেলে সাকিব ম্যাজিকে ঠিকই টেস্টে ফিরেছে টাইগাররা। এখন বড় চ্যালেঞ্জ, এদিনের রোমাঞ্চ কতটুকু ধরে রাখতে পারে তামিমরা। ক্রাইস্টচার্চের হেগলি ওভাল থেকে হুমায়ুন কবির রোজ, সময় সংবাদ, নিউজিল্যান্ড। এ পর্যায়ে শীর্ষ সংবাদ জানিয়ে দিচ্ছি আরেকবার। I, Donald John Trump, do solemnly swear. I, Donald John Trump, do solemnly swear. ক্যাপিটাল হিলে লাখো মানুষের উপস্থিতিতে শপথের মধ্য দিয়ে যুক্তরাষ্ট্রে শুরু হলো ট্রাম্প যুগের। প্রথমেই ওবামা কেয়ার আংশিক বাতিলে নির্বাহী আদেশের সই। দেশের 94টি উপজেলায় শুরু হলো মুক্তিযোদ্ধা যাচাই বাছাই। ভুয়া মুক্তিযোদ্ধা শনাক্ত সম্ভব হবে বলে প্রত্যাশা মন্ত্রণালয়ের। বিশ্ব ইজতেমায় আম বয়ান শেষে এখন খিত্তায় খিত্তায় চলছে জিকির আজকার ও দিনী আলোচনা। দেশি বিদেশি লাখো মুসল্লির জমায়েত, কাল আখেরি মোনাজাত। রাজধানীতে যানজটের অন্যতম কারণ নিবন্ধিত ও অবৈধ মিলিয়ে লাখ লাখ রিকশা। নিয়ন্ত্রণে আপাতত কোনো পরিকল্পনা নেই জানালো সিটি কর্পোরেশন। এবং ক্রাইস্টচার্চ টেস্টের দ্বিতীয় দিনের শেষ সেশনে বোলারদের নৈপুণ্যে ম্যাচে ফিরল টাইগাররা। দিন শেষে নিউজিল্যান্ডের সংগ্রহ 7 উইকেটে 260 রান, বাংলাদেশ এগিয়ে 29 রানে। এই ছিল এখনকার মতো। যে কোনো খবর পেতে ভিজিট করুন সময়নিউজ.tv। যে কোনো বাংলা লিঙ্ক রবি নম্বর থেকে সময় সংবাদের খবর, অনুষ্ঠান সম্পর্কে জানতে এবং যে কোনো তথ্য সময় সংবাদকে জানাতে ডায়াল করুন 1622 নম্বরে। এছাড়া এইমাত্র পাওয়া খবর মোবাইলে পেতে SMS করুন *BN লিখে পাঠিয়ে দিন 1622 নম্বরে। সঙ্গে থাকুন সময়।